প্রথমটা খুব একটা গুরুত্ব দিইনি আমি। আমার স্থির বিশ্বাস ছিল এটা মনের ভুল, নইলে লোক নেই, জোর নেই, আমার কানের কাছে কে এসে বিড়বিড় করে কথা কইবে। কিন্তু যতদিন যেতে লাগলো ব্যাপারটা ক্রমশ এমন বাড়তে থাকলো, আমি বিষয়টাকে কিছুতেই আর একেবারে উড়িয়ে দিতে পারলাম না। কাউকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু কথা কেউ বা কারা নিশ্চিত বলছে, একেবারে আমার কানের কাছে, অথবা কানের মধ্যে দিয়ে মাথার মধ্যে ঢুকে গিয়ে। কথাগুলো মাথামুন্ডুহীন, অস্পষ্ট, পরিষ্কার করে বোঝা যায় না কিছুই। যখন শব্দটা শুনি, কানের মধ্যে যেন ফরফর করে হাওয়া বয়, গায়ে শিরশিরানি জাগে, কাঁটা দিয়ে ওঠে শরীরে। আমি তবুও কান খাড়া করে সেই শব্দ শোনার চেষ্টা করেছি, বুঝতে চেয়েছি কারা কথা কইছে, কি বলতে চাইছে তারা, কোনো কণ্ঠস্বর চেনা লাগে কি না। কিন্তু কোনো লাভই হয়নি। শুধু মনে হয়েছে একসঙ্গে অনেক বাচ্চা যেন হুল্লোড় করছে সমস্বরে, ব্যাস এইটুকুই। দিন কতক টানা এই ঝামেলা সইতে সইতে ভাবলাম সমস্যাটা কানেরও হতে পারে। কয়েকদিন হলো লক্ষ্য করছি পথে ঘাটে হাঁটার সময় হালকা মাথা ঘুরছে। 3-4 আগে ঘাড়ের এক্স-রে করিয়েছি। আজ বিধু ডাক্তারের চেম্বারে গিয়ে কড়কড়ে 500 টাকার নোট দিয়ে চোখও দেখিয়ে এলাম, কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। তাহলে কান ছাড়া আর কিসের সমস্যার কথাই বা ভাববো? এই বয়সে পৌঁছে অশরীরী বা অলৌকিক কিছুর অস্তিত্বের কথা তো আর ভেবে নিতে পারি না দুম করে। আজ ব্রতিনয় বলল, দাদা কানটা একবার দেখিয়ে নিতে পারেন। কানে সমস্যা থাকলে বডি ব্যালেন্সের সমস্যা হয়, নানা রকম আওয়াজ শোনা যায় কানে, এমনকি মাথা টাথাও ঘুরতেই পারে। আমার ছোটো কাকার গেল বছর এরকম হয়েছিল, পি পি করে আওয়াজ হতো কানে, পথে বেরোলেই মাথা ঘুরতো। বলে চুপ করে গিয়েছিলাম আমি। ব্রতিন ছেলেটি চটপটে, বিশ্বাসী। আমার ব্যবসার ইদানিং যে আয় উন্নতি স্বীকার করতে বাধা নেই, তার অনেকখানি এই ব্রতিনেরই জন্যে। ছেলেটার অদ্ভুত একটা ভিশন আছে। আগামী দিনে কোনো জায়গা দ্রুত ডেভেলপ করতে পারে সে বিষয়টা বুঝে নেওয়ার ওর তুমুল ক্ষমতা আমাকে প্রায় বিস্মিত করে। লেগে পড়ে থাকলে আর খানিক ক্যাপিটাল জোগাড় করে ফেলতে পারলে ছেলেটা নিজেই একদিন মস্ত ব্যবসায়ী হবে, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর পরামর্শ অনুযায়ী যে কটা জমিতে পয়সা ঢেলেছি, দেখেছি লাভ বই লোকসান হয়নি কখনো। সদ্য যে জমিটা কিনতে যাচ্ছি সেটাও মুখ্যত ব্রতিনেরই পরামর্শে। রাস্তার পাশের জমি, আগাছায় বোঝাই হয়ে পড়েছিল। মূল শহর থেকে মাইল 5-6 দূরের জমিটা কেনার ব্যাপারে আমার খানিক মন খুঁতখুঁত করছিল না যে তা নয়, কিন্তু ব্রতিনই বলল, কিনে রাখুন দাদা, খবর আছে। ওই দিকটা খুব শিগগিরই উন্নতি করবে। ওই ধ্যাড় গোবিন্দপুরে কে উন্নতি করতে আসবে? আমি ব্রতিনকে একটু বাজিয়ে নেবার জন্য বলেছিলাম। 2-3টে সরকারি দপ্তর কলকাতা থেকে ওই দিকেই শিফট করছে, একদম ঘোড়ার মুখের খবর। ব্রতিন চাপা গলায় বলেছিল, এখন কম দামে পাচ্ছেন, অফিসগুলো এদিকে উঠে এলেই প্রপার্টিটার দাম হু হু করে বাড়বে। বলছো? আমি আগ্রহের সঙ্গেই বলি, বলছি। ব্রতিন হাত তুলে ভরসা দেয়, ইনভেস্টমেন্টটা করে রাখুন, কদিন পরে লাল হয়ে যাবেন দাদা। চাইলে ওই স্পটে আমরা এখন থেকেই গুছিয়ে হাই রাইজের পরিকল্পনাটাও করে ফেলতে পারি। দেদার স্পেস রেখেও মিনিমাম 4টে টাওয়ার। আমি বলছি প্রজেক্টটা শুরু হোক, খরিদ্দার দৌড়ে আসবে। জমিটা সত্যি বলতে কি মালিক বেশ কম দামেই ছেড়ে দিতে রাজি হয়েছিল। ব্যাপারটা খানিক অদ্ভুত লেগেছিল। আরও অদ্ভুত লেগেছিল রাস্তার ধারের চায়ের দোকানদার সুজিত মণ্ডলের কথাগুলো। সেদিনই জমিটা নিয়ে প্রথম কথাবার্তা বলতে গিয়েছিলাম হরেন মিত্রের সঙ্গে। তিনি জমিটার সোল ওনার, অন্তত কাগজপত্রে তেমনটাই দেখেছিলাম। ব্রতিনও সঙ্গে ছিল সেদিন। জমির দাম হিসেবে আগাম কিছু হাতে দিয়ে জমিটা বায়না করে এসে দুজনে চা খাচ্ছি তখন। আমার আর ব্রতিনের আলোচনার খেই ধরে লোকটা আমার দিকে সরু চোখে চেয়ে হঠাৎ বলে উঠল, আপনারা রাস্তার পাশের ওই সব্বনেশে মাঠটা কিনছেন নাকি? সর্বনেশে মাঠ? আমি অবাক হয়ে বলি, জমিটা সম্পর্কে শোনেননি কিছু? লোকটা চা বানাতে বানাতে আমার দিকে না তাকিয়েই বলল, কই না তো। আমি খানিক কৌতূহল দেখিয়েই বলি, জমিটা নিয়ে ডিসপিউট আছে নাকি? নেই আবার। লোকটা নিচু গলায় বলল, হরেন মিত্রের কিচ্ছুটি বলেনি আপনাকে? তার মানে ব্যাপারটা কি বলুন তো? আমি সতর্ক হয়ে বলি, গ্রাম মফস্বলে জমি জায়গা নিয়ে অনেক সময় শরিকি বিবাদ থাকে, এলাকায় ক্লাব বা পার্টির ঝামেলাও পোয়াতে হয় অনেক সময়। তখন বিস্তর কাঠখড় পোড়ানো ও হাত খরচ খরচার হ্যাপা থাকে। লোকটা বেশি সেসব কিছু বলল না, বরং প্রায় ফিসফিস করে বলল, ও জমিটা যে অভিশপ্ত। এমনি এমনি কি আর রাস্তার পাশের অতখানি জমি এমন অবহেলায় পড়ে আছে দাদা? অভিশপ্ত জমি? আমি এবার একটু অবাকই হলাম। কিসের অভিশাপ? ইয়াংস্টার ক্লাবের সত্যেন আর বিল্টু ও জমিতে কোনো কনস্ট্রাকশন করতে দেবে না, দেখে নেবেন। এবার আমার মুখে হাসি ফুটল। ব্রতিনের সঙ্গে হালকা দৃষ্টি বিনিময় সেরে ফেললাম আমি। এ ধরনের গল্পের সঙ্গে আমরা অভ্যস্ত। ক্লাবের ছেলেদের মধ্যে এমন হুঁটরো আর হ্যাঁকাতে 2-1 জন থাকেই। তাদের ম্যানেজ করার মন্ত্র আমাদের ব্যবসায় জানতেই হয়।
তাদের জন্য বাড়তি খরচের বাজেট আমাদের কষাই থাকে। ব্রতিন বলল, ক্লাবের ছেলেদের আমরা বুঝে নেব। বোঝাপড়াটা কোথায় করতে যাবেন শুনি? সুজিত তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞেস করলো। ওই যে বললেন সত্যেন আর বিল্টু, তারা কি বেঁচে আছে নাকি মশাই, তাদের সঙ্গে সমঝোতা করতে যাবেন? সুজিত প্রায় খেঁকিয়ে উঠে বলল, বেশি কথায় কাজ নেই, আপনারা বাইরে থেকে এসেছেন, আমার সাবধান করা উচিত মনে হলো তাই বললাম। ও জমি কিনতে যাবেন না, আপনাদের ভালো হবে না। ও হলো জখের মাঠ। ওই সত্যেন আর বিল্টু জখ হয়ে মাঠ পাহারা দিচ্ছে সর্বক্ষণ। ও জমি এর আগে যে কজন কিনতে গেছে ঘোর বিপদে পড়েছে। আপনাকেও বলছি মশাই, ও জমির দিকে নজর দেবেন না। পয়সা তো চলে যাবেই, সংসারে অন্য বিপদে না ঘনিয়ে আসে শেষ পর্যন্ত। আমি সুজিত মণ্ডলের কথার আর কোনো উত্তর দিলাম না। গঞ্জের দিকে এমন সব ঘটনা জলভাত। আগেও দেখেছি, কারো মেয়ের বিয়ে বা জমি বিক্রির কথা উঠলেই সে গ্রামেরই অন্য কোনো লোককে অহেতুক ভাঙচি মেরে শুভ কাজ পণ্ড করে দিতে। ফিরে আসার সময় ব্রতিনকে বলছিলাম, আশ্চর্য হব না যদি দেখি আমরা জমিটা ধরো না কেনারই সিদ্ধান্ত নিলাম, আর ওই সুজিত মণ্ডলই এক গাদা টাকা দালালি নিয়ে জমিটা অন্য কাউকে চড়া দামে বিক্রি করার বন্দোবস্ত করে দিল। জমিটা রেজিস্ট্রির দিন যত এগিয়ে আসছিল, কানের মধ্যে কথাবার্তাও যেন বাড়ছিল। ইদানিং একটা শব্দ বুঝতে পারছি, সেটা হলো না। এই একটাই শব্দ নানান স্বরে যেন আছড়ে পড়ছিল কানের মধ্যে। এ পর্যন্তও ঠিক ছিল, কিন্তু দিন তিনেক হলো অন্য একটা অশান্তি শুরু হয়েছে বাড়িতে। আমার ছোটো ছেলে রুনু হঠাৎই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সন্ধে হলেই তাকে কিছুতেই যেন ঘরে ধরে রাখা যাচ্ছে না আর। চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে সে বলেই চলেছে, আমাকে ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই সময় যেন অসুরের শক্তি এসে যায় তার গায়ে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দরজা খুলে এমনভাবে সে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল গতকাল, আর একটু হলেই রাস্তায় গাড়ি চাপা পড়ে যাচ্ছিল। ব্রতিন খুবই চালাক চতুর, তার কথায় নির্ভর করা যায়। ছেলেটা আমাকে কেন কে জানে ভালোবাসেও খুব, তবু তাকে কানের মধ্যে ওই ভুতুরে ফিসফিসানি বিষয়টা বলতে আমার কেন যেন বাদো বাদো ঠেকছিল। আজকালকার ছেলে আমার সব কথা শুনে হয়তো সটান বলে বসবে, একটা কিছু মানসিক সমস্যা হচ্ছে আপনার দাদা, হাজার চাপ নিয়ে চলতে হয় সারাদিন, এমনটা হতেই পারে। আমি একজন ভালো ডাক্তারের সন্ধান দিচ্ছি, হেভি কাউন্সেলিং করান, কটা সিটিং দিয়েই দিন বরং। কিন্তু রুনুর আচরণের এই যে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন, তারপর তো আর চুপ থাকা যায় না। আমি সকালে অফিসে গিয়েই তার কাছে আমার সাম্প্রতিক অসুবিধেগুলোর কথা সবিস্তারে খুলে বললাম। ভেবেছিলাম আমার কথা শুনে সে হয়তো প্রথমটা হেসেই উড়িয়ে দেবে, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার মুখের দিকে কেমন একটা যেন বোবা চাউনি নিয়ে তাকিয়ে রইল সে চুপটি করে। আমি একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কী হলো ব্রতিন, কিছু বলছো না যে? এতদিন দেখছি ছেলেটাকে, কিন্তু আজই প্রথম তাকে এতখানি অপ্রতিভ হতে দেখলাম। ভয় পাওয়া কাঁপা গলায় সে বলল, আপনাকে সংকোচে বলতে পারিনি, সমস্যাটা আমারও হচ্ছে কদিন ধরে, এবং তার চেয়েও যেটা বড় কথা, আমার ভাইপো রিজু ঠিক রুনুরই মতো আচরণ করছে গত পরশু থেকে। ব্রতিন কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, দাদা ওই জমিটা আমাদের বোধহয় ছেড়ে দেওয়াই ভালো। মানে? আমি একটু বিরক্তি নিয়েই বলি, এর সঙ্গে জমির কী সম্পর্ক? তাছাড়া অতগুলো টাকা আগাম দিয়ে বসে আছি, কদিন বাদেই জমি রেজিস্ট্রির দিন। কাল আমি বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে সোজা চণ্ডীপুর গিয়েছিলাম দাদা। আমার কথাকে গুরুত্বই দিল না ব্রতিন। সুজিতের সঙ্গে জমিটা নিয়ে খোলাখুলি কথা বলেছি কাল, একেবারে ডিটেলে। যা শুনলাম আমার গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেছে দাদা। না বুঝে খুব ভুল জায়গায় টাকা ঢালতে গেছিলাম দাদা আমরা। সুজিত মানে চায়ের দোকানে সেই সুজিত মণ্ডল? আমি একটু অবাক হয়েই বলি। হ্যাঁ, ব্রতিন মাথা নাড়ে, সত্যেন ওরই ভাই ছিল। ওই মাঠে এলাকারই কিছু কুচো কাঁচাকে নিয়ে ফুটবল কোচিং করাতো বিকেলবেলা। একদিন বলের পিছনে ধাওয়া করে রাস্তায় উঠে গিয়ে লরির নিচে পিষে গেল বিল্টু। ইস, আমার মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে এলো। খেলাটা দাদা জমলো তারপরেই। ব্রতিন ম্লান হেসে বলল, খেলার মাঠ হিসেবে প্রায় দখলই হয়ে যাচ্ছিল জমিটা। বিল্টু মারা যেতেই হরেন মিত্তির নড়ে চড়ে বসলো। পাড়ার পার্টির ছেলেদের টাকা পয়সা খাইয়ে প্রথমেই সে ফুটবল কোচিংটাকে তুলে দিল। এলাকায় খুব কায়দা করে খাইয়ে দেওয়া হলো। বিল্টুর মৃত্যুর জন্য সত্যেনই দায়ী। সে খুনি প্রশিক্ষক, প্রায় জোর করেই বাচ্চাদের মাঠে আসা বন্ধ করে দেওয়া হলো। তারপর? আমি কৌতূহলী হয়ে বলি, দিন কয়েক পরে সত্যেনের মৃতদেহ পাওয়া গেল ঘরের মধ্যে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিল। আমার এইসব মৃত্যুর খবর শুনতে আর একটুও ভালো লাগছে না। বিষয়টা থেকে বেরোনোর জন্য বললাম, এ প্রসঙ্গ বাদ দাও ব্রতিন, বলো জমিটা কেনার বিষয় থেকে আমরা পিছিয়ে আসতে চাইছি কেন, আর এই জমির সঙ্গে আমাদের এই অদ্ভুত সমস্যাটা যোগসূত্রটা কোথায়? বলছি। ব্রতিন কয়েক ঢোক জল খেলো, তারপর ভয় পাওয়া গলায় এসে বলল, এই পুরো ঘটনাটার সঙ্গেই ওই জমির কেসটা জড়িয়ে আছে দাদা। কীরকম? আমি অবাক হয়ে বলি, হরেন মিত্তিরকে দেখে যেমন সিধে সরল মনে হয়েছিল,
বুঝতেই তো পারছেন সে তেমনটা মোটেই নয়, বরং হরেন যথেষ্টই ঘোরেল। এর আগে 3বার সে জমিটা প্রোমোটারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। 3বারই বায়না করে যাবার পর শেষ পর্যন্ত তারা জমি কিনতে আর আগ্রহ দেখায়নি। সে কি, কেন? আমার নেটওয়ার্ক দিয়ে আপাতত দুজনের সন্ধান পেয়েছি দাদা। একজন আমাদেরই রাইভাল গ্রুপের অলোক দাশগুপ্ত, অন্যজন কলকাতার ব্যবসায়ী সুপ্রতিম লাহিড়ী। অলোকের ব্যাপারটা খুবই স্যাড, আমি মাথা নেড়ে বললাম। ওর ছেলেটা দুম করে অ্যাক্সিডেন্টে মারা গেল স্কুলের একেবারে গেটের সামনেই। জাস্ট পুলকার থেকে নেমে রাস্তা পেরোচ্ছিল ছেলেটা। তার পরের দিনেই চণ্ডীপুরের জমিটা রেজিস্ট্রি হবার কথা ছিল। ব্রতিন থেমে থেমে বলল, স্ট্রেঞ্জ, আমি সত্যিই ভয় পেয়ে গেছি। কানের মধ্যে আবার সেই বিড়বিড়ানি শুরু হয়েছে। ব্রতিনও দেখলাম কেমন যেন ছটফটিয়ে উঠল। কাঁপা গলায় সে বলল, সুপ্রতিম লাহিড়ির গল্পটাও প্রায় একই দাদা। আমি নিশ্চিত এবার আমাদের পালা। বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। রুনুর মুখটা মনে পড়ে গেল আমার। শরীরের মধ্যেও ভীষণ একটা অস্বস্তি হচ্ছে। ব্রতিনের কথা যুক্তি দিয়ে বিচার করে কুলকিনারা কিছু পাবো না জানি। পরিচিত বন্ধুদের সমস্ত ব্যাপারটা বললে আমাকে এবং ব্রতিনকে নিয়ে বেমক্কা হাসাহাসি করবে তারা, জানি। কেমন যেন অসহায় লাগছে নিজেকে। এই সংকট থেকে বেরিয়ে আসার প্রকৃত উপায়টা যে ঠিক কী বুঝে উঠতে পারছিলাম না। দ্বিধাগ্রস্ত স্বরে ব্রতিনকে জিজ্ঞেস করলাম, কি করতে বলছো ব্রতিন? প্রজেক্টটা আমরা বাতিলই করে দিই দাদা। আমার মনে হয় এই জমিটা নিয়ে আর এগিয়ে লাভ নেই আমাদের। অ্যাডভান্সের যে টাকাটা আপনার পকেট থেকে ফালতু খরচ হয়ে গেল, সেটা ধীরে ধীরে আমি না হয় আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হাজার হোক আমার পরামর্শেই তো। আমি এগিয়ে এসে দুহাত দিয়ে ব্রতিনের হাত চেপে ধরলাম। এ কী কথা বলছো ভাই? এতদিনে এই চিনলে আমায়? সিদ্ধান্ত তো তোমার একার ছিল না, আমিই আপনাকে জোর করেছিলাম দাদা, অস্বীকার করি কী করে? ব্রতিন আবার বলল, ছেলেটা সৎ আর একবার প্রমাণ পেলাম আমি। এই দুঃসময়েও মনে একটু আনন্দ হলো। এ পৃথিবীটা এখনও পুরোপুরি উচ্ছন্নে যায়নি। আমি তার কাঁধের উপরে হাত রেখে বললাম, আমি আমার আর্থিক ক্ষতির কথা ভাবছিই না ব্রতিন। তাহলে? ব্রতিন ভ্যাবাচাকা খেয়ে চাইল আমার দিকে। আমি ভাবছি ঘটনা যেদিকে এগোচ্ছে হরেন লোকটা ক্রমশ আরও লোভী হয়ে উঠবে, এবং আমাদের মতো আরও অনেক ব্যবসায়ী তার লোভের ফাঁদে পড়ে আমাদেরই মতো বেশখানিক সঞ্চিত টাকা খোয়াবে আগাম দেবার চক্করে। আপনার কথাটা 100 ভাগ সত্যি, কিন্তু আমরা কি করতে পারি বলুন তো দাদা? ব্রতিন চিন্তিত মুখে বলল, ওই জমিতে আবাসনের প্রকল্পটা বাতিল বলেই ধরে নাও, এটা ডিসাইডেড। তাহলে আজই হরেন মিত্রকে জানিয়ে দিই জমিটা আমরা কিনছি না। আজই না, আমি বললাম, আমাকে আজ দিনটা দাও ব্রতিন, একটাই দিন। আমি ব্যবসায়ী মানুষ, আজ পর্যন্ত মাঝপথে কোনো কাজ ফেলে রেখে পালিয়ে আসিনি। এ ব্যাপারটাতেও একটা সঠিক বোঝাপড়ায় আসতে চাইছি আমি। কার সঙ্গে বোঝাপড়া করবেন দাদা? ব্রতিন বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো। ওই হরেন মিত্র লোকটার সঙ্গে? হুম। তাহলে? যারা অহরাত্র আমার কানের মধ্যে গুজুর গুজুর করে চলেছে তাদের সঙ্গে, বলে আমি উঠে দাঁড়ালাম। আজ কাজে মন বসবে না আর। আমি বাড়ি চলে যাচ্ছি, তুমিও বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আজ কাল থেকে খুবই ধকল গেছে তোমার, বুঝতে পারছি। অফিস বন্ধই থাক আজ দিনটা। আশা করি আজ তেমন কোনো বিপদ ঘটবে না, নিশ্চিন্ত থাকো তুমি। ব্রতিন বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। টেবিল থেকে ব্যাগটা তুলে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম আমি। আজ রুনুকে অনেকটাই স্বাভাবিক মনে হলো সন্ধ্যে থেকে। আমি মনে মনে হাসলাম। আমার চিন্তাভাবনা তার মানে সঠিক পথেই এগোচ্ছে। রাতের খাওয়া দ্রুত সেরে নিলাম আজ। হাতে মিছিমিছি কিছু ফাইলপত্র নিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে বললাম, আমি চিলেকোঠার ঘরে আছি, বিশেষ কিছু কাজ আছে রাত্রিবেলা, কাজ শেষ হলে ওখানেই ঘুমিয়ে যাবো ক্ষণ, আমাকে ডাকার দরকার নেই। কাজটা জরুরি, ওপরে উঠে কেউ যেন আমাকে বিরক্ত করো না। ঘরে ঢুকিয়ে প্রথমে দরজাটা বন্ধ করে দিলাম ভিতর থেকে। উজ্জ্বল আলোটা নিভিয়ে দিয়ে লো পাওয়ারের আলোটা জ্বালিয়ে একটা চেয়ারে বসে পড়লাম গা এলিয়ে দিয়ে। মনে মনে খানিক ভয় এবং উদ্বেগ ছিল না বলবো না, কিন্তু অনেক ভেবে দেখেছি এই মুহূর্তে ঝুঁকি না নিয়ে উপায় নেই। ঘরে দেওয়াল ঘড়ির একটা যান্ত্রিক টিক টিক আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। আমার কানের মধ্যে সেই অর্থহীন কথার স্রোত ঢুকে পড়ছে, বুঝতে পারছি। আমি মন শক্ত করলাম। তারপর শিরদাঁড়া সোজা করে বসে মৃদু গলায় বললাম, আপনারা কারা? সত্যিই যদি আমাকে কিছু বলতে চান দয়া করে সামনে আসুন, আমি প্রস্তুত। কয়েক মুহূর্ত কেটে গেল, কেউ সামনে এলো না। কানের মধ্যে অজানা কথাটা অবশ্য থেমে গেল। আমি আবার বললাম খুব নরম গলায়। আমার কানে কানে কদিন ধরেই কেউ কিছু বলার চেষ্টা করছেন। মুশকিল হলো আমি সেসব কথার বিন্দু বিসর্গও তো বুঝতে পারছি না। আপনারা কী চান যদি বুঝতেই না পারি? আমার কথা শেষ হলো না, তার আগেই ঘরের মধ্যে যেন আমাকে ঘিরে একটা ঘূর্ণিঝড় উঠলো। আমার সারা শরীর কেঁপে উঠলো। একসময় মনে হলো চেয়ার শুদ্ধ উল্টেই পড়ে যাবো বোধহয়।
একটু আগেও মনের মধ্যে যে সাহস এবং শক্তি ছিল, মনে হলো ক্রমে সেই শক্তি যেন কমে আসছে। ঘরের বাতাস ভারী হয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি প্রাণপণে হাঁ করে বাতাস টানতে টানতে মরিয়া হয়ে বলে উঠলাম, যদি আপনারা কি চান তা জানতে না পারি, তাহলে তো আমি, অলোক, সুপ্রতিম এমন অনেকেই ক্রমাগত ভুল করতেই থাকবো, আর হরেন মিত্তির সেই সুযোগ নিজেই থাকবে অন্যায়ভাবে। আমাকে ঘিরে শীতল হাওয়ার ঝড় থেমে গেল আচমকাই। ঘূর্ণি হাওয়া আমাকে ছেড়ে ঘরের মাঝখানে নিজে নিজেই পাক খেলো কিছুক্ষণ। তারপর ক্রমশ জমাট বেঁধে একটা অবয়ব তৈরি করলো, এক যুবকের ভাষা ভাষা মূর্তি। দম না নিতে পারার অস্বস্তিটা কেটে গেছে আমার ততক্ষণে। আমার বুকের মধ্যে ধরাস ধরাস শব্দ হচ্ছে, নিজেই শুনতে পাচ্ছি। তবুও কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আপনি তো সত্যেন, তাই না? হ্যাঁ, রুক্ষস্বরে জবাব আসে। বিল্টুও নিশ্চিত আপনার সঙ্গে আছেন? আমি এবারেও খুব স্বাভাবিক স্বরে বললাম। কদিন ধরেই আমার বাড়ির ছাদে ফুটবলের আওয়াজ পাচ্ছি, সেই শব্দ গড়াতে গড়াতে আমার ছেলের ঘরেও ঢুকে পড়ছিল মাঝে মধ্যে। ওকে ছেড়ে থাকার জো নেই বলেই তো মরেছি, সত্যেন বলে। আমরা এখনও একসঙ্গেই প্র্যাকটিস করি রোজ। খুব ভালো, মাথা নাড়লাম আমি। কিন্তু আমার সঙ্গে কিসের শত্রুতা আপনার? এর আগেও আমার 2 বন্ধুর জীবনকেও বিপন্ন করেছেন আপনি, তাদের সন্তানকে কেড়ে নিয়েছেন অন্যায়ভাবে। সম্প্রতি রুনুর দিকেও। আমার কথা শেষ হলো না, সত্যেন রাগে ফুঁসে উঠল। অন্যায়ভাবে? অর্থের জন্য আর কত নিচে নামবেন আপনারা? চণ্ডীপুরে ওই একখানেই ফুটবল কোচিং সেন্টার ছিল। বাচ্চারা খেলার জায়গা পায় না আজকাল, পড়াশোনার জন্য এমনিতেই তাদের খেলার সময় কম। শুধু মাঠের অভাবে তারা মোবাইলে মুখ গুঁজে বড় হচ্ছে আজকাল। এই জীবন তাদের প্রাপ্য বলুন? আমি তাদের মাঠে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, আসছিলও তারা। এই অন্যায় আমার? সে মাঠ তো এখন খেলার যোগ্য নেই আর, সেখানে খেলতে আসেও না কেউ। আমি সেখানে এখনও কোচিং করাই। বিল্টু খেলে, রোরো খেলে, রিতম খেলে। রোরো আর রিতম বুঝি অলোক আর সুপ্রতিমের ছেলে? হ্যাঁ, সত্যেন বলে। আমি জমিটা কিনে আবাসন বানাতে চাইলে রুনুও ওই দলের অন্তর্ভুক্ত হতো। এতক্ষণে নরম সরম ভাবটা কণ্ঠস্বর থেকে সরিয়ে দিয়ে কঠিন গলায় বললাম আমি, এই তুমি ছোটদের ভালোবাসো সত্যেন, তাদের ভালো চাও? চাই না। সত্যেন থতমত হলো খানি। না চাও না? আমি জোর দিয়ে বললাম, সত্যিই যদি তাদের ভালো চাইতে, তাহলে এমন বোকার মতো অর্থলোভী হরেন মিত্তিরকে সাহায্য করতে না। মানে? সত্যেনের কণ্ঠে রাগ সরে গিয়ে বিস্ময় ঝরে পড়ল। তাই তো হচ্ছে সত্যেন। আমি গলাটাকে নরম করে বলি, ও মাঠে বাচ্চাদের খেলা তো বন্ধ হয়েইছে, উল্টে তোমার অবিমৃষ্টকারিতার সুযোগ নিয়ে একই জমি বারবার বিভিন্ন লোকে বিক্রির নামে আগাম টাকা নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে হরেন। সত্যেন এইবার বোধহয় আমার কথাটা বুঝতে পারলো। ঝোঁক বুঝে আবারও বললাম, আমাদের মতো ব্যবসায়ীদের কি দোষ বলো? আমরা তো জানিই না ও মাঠ আসলে ছোটোদের জন্য আগলে রাখতে চাইছো তুমি। হরেনকে ছাড়বো না, সত্যেন কঠোর গলায় বলল। হুম। আমি দুদিকে মাথা নাড়লাম। হিংসের পথে কি কখনো সমস্যার সমাধান হয় গো? তাহলে? সত্যেন খানিক দ্বিধাগ্রস্ত। ও জমিটা বরং আমি কিনেই নিই, তারপর জমিটাকে সাফসুতরো করে সুন্দর একটা মাঠ বানাই। সেই মাঠে বাচ্চারা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, ভালো কোচ আসবে, আধুনিক বন্দোবস্ত থাকবে খেলার মান উন্নয়নের লক্ষ্যে। তোমারা বিল্টুর নামেই নাম হবে ওই মাঠ, ড্রেসিং রুমে। দারুণ হবে, দারুণ হবে। হাততালিতে একটা ছোট্ট ছেলে সত্যেনের পাশে এসে দাঁড়ালো। তারপর আরও একজন, আরও। সত্যি বলছেন? সত্যেনের বলে আনন্দ আর বেদনা একই সঙ্গে ঝরে পড়ল। আমার কতদিনের স্বাদ ছিল। সত্যি বলছি, আমি আশ্বস্ত করি তাকে, তুমিও সঙ্গে থেকো। আমি? অবাক হয়ে বলল সত্যেন। অবশ্যই। আমি জোর দিয়ে বলি, তুমি সঙ্গে না থাকলে এত বড় কাজ সুষ্ঠুভাবে করবো কেমন করে? মাঝে মাঝেই এমন রাতে ভিতে তোমায় ডেকে নেব, প্রয়োজনীয় পরামর্শ দিও কিন্তু। সত্যেন চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে খুশির আলো। আমি আবার বললাম, কি সত্যেন, আমার সঙ্গে তোমাকে পাবো তো? পাবেন। এত কিছুর পরও আপনি জমিটা কিনবেন? ব্রতিন যেন আমাকে বিশ্বাসই করতে পারছিল না। কিনবো বলে ওই জমিতে আমার স্পোর্টস কমপ্লেক্স বানানোর পরিকল্পনার কথা বললাম ওকে। ব্রতিন বলল, দাদা আপনার মাথা খারাপ হয়ে গেছে, পুরো ইনভেস্টমেন্টটাই চলে যাবে। এই মফস্বলে টাকা পয়সা দিয়ে কতজন খেলাধুলো শিখতে আসবে? টাকা পয়সার কথা আসছে কেন আবার? মানে? ফ্রি কোচিং। আমি মিটিমিটি হাসতে হাসতে বলি, জীবনে লাভ অনেকই তো করেছি, এ প্রজেক্টটা না হয় লোকসানেরই হলো ভাই। চণ্ডীপুরে বাচ্চাদের একটা সুস্থ ছেলেবেলা উপহার দিতে ও লোকসানটুকু আমি হজম করে নেব কোন। আর আমাদের পরিবারে যে অভিশাপ নেমে আসছে সে কথাও ভেবে দেখবেন না একবারও? আর কিছু হবে না। অফিসের ফাইল ঘাঁটতে ঘাঁটতে প্রত্যয়ী কণ্ঠে উত্তর দিলাম আমি। ব্রতিন কিছু বলল না, হাঁ করে চেয়ে রইল আমার মুখের দিকে।